একেবারে নিকট অতীত যদি ধরেন, তাহলে এই খেলা 1-11-এর সময় হয়েছে। 1-11-র সময়, অর্থাৎ 1-11 যখন ঘটল তার আগে হয়েছে, তারপরে হয়েছে। এই খেলা এরশাদের পতনের পর হয়েছে। 1991 সনে বিএনপির ক্ষমতা আরোহণ, তখন খেলা হয়েছে পর্দার আড়ালে। এরপর যখন 29শে ডিসেম্বর 9th পার্লামেন্ট হলো, আমি যে পার্লামেন্টের সংসদ সদস্য হলাম, ওখানেও অনেক খেলাধুলা হয়েছে। তবে সবচেয়ে নির্মম এবং নিষ্ঠুর যে খেলা, সেই খেলাটি হয়েছিল 1975 সনের 16ই আগস্ট থেকে 1975 সনের 7ই নভেম্বর পর্যন্ত। রক্তক্ষয়ী খেলা। এবং এই সুদীর্ঘ সময় ধরে কেবলই মাত্র ভারত খেলেছে, আমেরিকা সেখানে দৃশ্যপটে ছিল না। ঠিক এই সময়টিতে আপনারা যারা মনে করছেন যে ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকার একটা ভালো সম্পর্ক রয়েছে এবং আমেরিকা বলতে গেলে এখানে ডক্টর ইউনূসের পেছনে বিনিয়োগ করে তাকে আজকের এই অবস্থাতে নিয়ে এসেছে, ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, আমেরিকা আসলে সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশে জন কেরিকে পাঠিয়েছে, হিলারি ক্লিন্টনকে দিয়ে শেখ হাসিনাকে টেলিফোন করেছে, মিস্টার পিটার ডি হাসের মাধ্যমে ডক্টর ইউনূসের সাথে একটা সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এতটুকু পর্যন্তই। কিন্তু এর বাইরে তারা কোনো কিছুই ভারতকে অতিক্রম করে করতে পারেনি বা চেষ্টা করেনি। 2 নম্বর হলো যে আমরা যারা বিএনপি করি, তারা আমেরিকার প্রতি কতটুকু আস্থা রাখতে পারি। বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে বিএনপির ওইরকম কোনো আস্থার সম্পর্ক তৈরি হয়নি। দ্বিতীয়ত, বিএনপির পরীক্ষিত বন্ধু সৌদি আরব এবং চীন, এই দুটো রাষ্ট্রের সঙ্গে এখনও বিএনপির কোনো সমঝোতা মানে স্মারক স্বাক্ষর হয়েছে বা এই দুটো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল এখনও পর্যন্ত পেয়েছে আমার জানা নেই। এবং এখনও পর্যন্ত আমি যে সকল বিএনপির কর্মকর্তা আছেন যারা এই কূটনৈতিক দায়িত্বে নিয়োজিত, তাদের কর্মকাণ্ড সম্পর্কে যতটুকু জানি, কোনো ইতিবাচক কোনো কিছু দেখছি না। অধিকন্তু এই চলমান সময়টিতে তৃণমূলে, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের যে উচ্ছ্বাস বা সচিবালয়ে বিএনপির যে উচ্ছ্বাস, তারপর থানাগুলোতে, পুলিশ হেডকোয়ার্টারে বিএনপিপন্থী কর্মকর্তাদের যে উল্লাস, এর মধ্যে আমি বিএনপির জন্য অনেক অশনি সংকেত দেখতে পাচ্ছি। সেই 1975 সনের 15 আগস্টের পর যেভাবে ভারত খেলেছে, এখনো পর্যন্ত ভারত শুধু খেলে যাচ্ছে এবং তাদের এই খেলার পেছনে অনেকগুলো লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যগুলো বোঝার মতো ক্ষমতা হয়তো তৌহিদ সাহেবের আছে, যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তার আছে। আলী ইমাম মজুমদার সাহেব, তারও আছে। এই দুজন লোকের আছে। বাকি ফজল কবির সাহেব যিনি নতুন হলেন, তারও আছে। বিকজ এই আমলারা দীর্ঘদিন ভারতের সাথে একেবারে যে সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক, এটার কূটনৈতিক প্রসপেক্ট, অ্যাসপেক্ট এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো তারা বুঝেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বাস্তবায়ন করার ক্ষেত্রে যে চেইন অফ কমান্ড দরকার, যে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার, যে রাজনৈতিক সংগঠন দরকার, এটি ডক্টর ইউনূসেরও নাই বা এই সরকারের কোনো ব্যক্তির নেই। ফলে চোখের সামনে অনেক কিছু তাদের ঘটবে এবং তারা বলবেন যে তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। এই গানের মতো এই তাদের জীবনে অনেক কিছু ঘটতে থাকবে, একটার পর একটা। আপনি চিন্তা করেন যে সুপ্রিম কোর্টে যে ঘটনাগুলো ঘটলো, অর্থাৎ প্রধান বিচারপতির অপসারণ, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের অপসারণ, নতুন বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ, এগুলো সবই কি আপনার মনে হয় ডক্টর ইউনূস সাহেবের কথা মতো হয়েছে, ইচ্ছায় হয়েছে, বা জনাব আসিফ নজরুল সাহেবের ইচ্ছায় হয়েছে? কিভাবে হলো এই জিনিসগুলো? কিংবা এই যে দেখুন, অনেকগুলো জেলাতে এখন
মামলা হচ্ছে, একটার পর একটা মামলা হচ্ছে। বা এই যে গ্রেপ্তারগুলো হয়েছে, ক্যান্টনমেন্টে যারা আছেন তাদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে প্রায় প্রতিদিনই একটা করে নাটক তৈরি করা হচ্ছে। এই নাটকের পরিকল্পনাকারী কি ডক্টর ইউনূস? প্রশ্নই আসে না। কে চালাচ্ছে? কেন চালাচ্ছে? কেন মানুষকে আহ্লাদিত করছে, উত্তেজিত করছে? কেন? এরপর সারা বাংলাদেশে সেনাবাহিনী এবং বিজিবি এখন ডিপ্লয় করা আছে, এই মুহূর্তে ডিপ্লয় করা আছে। কিন্তু আপনারা গিয়ে দেখুন তো যে সেনাবাহিনীকে কোথাও মুভ করাতে পারেন কিনা উপজেলাতে। আপনার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি গিয়ে একটা অভিযোগ গিয়ে দেখেন কি হচ্ছে। থানাতে গিয়ে একটা মামলা করতে যান, জিডি এন্ট্রি নেবে, মামলা নেবে। আর বিএনপির যারা লোকজন যদি কেউ মামলা করতে চান, এক মুহূর্তে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে মামলা নেবে, কিন্তু কোনো অ্যাকশনে কেউ যাচ্ছে না। পুলিশের কাছে সাহায্য চাইলে বলে যে আমরা এখন বাইরে যাব কি করে। সচিবালয়, তারপরে ডিস্ট্রিক্টের যে ডিসি অফিস, উপজেলার যে টিউনো অফিস, একটু গিয়ে দেখেন তো কী ধরনের কাজকর্ম হচ্ছে, কোর্ট কাছারিতে কী ধরনের কাজকর্ম হচ্ছে। অথচ 5 তারিখের পর থেকে অনেক দিন কিন্তু চলে গেছে। ব্যাংকপাড়ায় কি হচ্ছে, চাঁদাবাজি কিভাবে হচ্ছে, বিএনপির নামে কিভাবে দুর্নাম রটানো হচ্ছে। এবং বিএনপির নামধারী লোক তো আছেই, তার সঙ্গে সঙ্গে বিএনপির তৃণমূল পর্যায়ের, বিএনপি তো সবাই ভালো না, খারাপ লোকগুলো যে কাজগুলো করছে বিভিন্ন জেলা শহরে, গিয়ে দেখুন সেনাবাহিনীতে যারা ডিপ্লয় আছে তারা জরিপ করে টু দি পয়েন্টে কোন নেতা কোন কর্মী কি পরিমাণ অপকর্ম করেছে তার একটা ডিটেইলস সেনাবাহিনী কিন্তু তৈরি করে রাখছে এবং তৈরি করে চলছে, কিন্তু তারা কোনো অ্যাকশন দেখাচ্ছে না। এবং যখন এই যে পরিবেশ পরিস্থিতি এরকম, এদের বিরুদ্ধে একটা যাকে বলা হয় গণবিস্ফোরণ ঘটবে, মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করবে এবং সবাই যখন বলবে যে আগের জমানায় ভালো ছিল, আগে 15 বছর যা করা হলো তার চেয়ে বেশি তো 15 দিনে করছে, এবং এটাই মানুষের স্বাভাবিক চরিত্র। এবং তখন যদি ঠিক একেবারে ঝড় গতিতে একটি অপারেশন ক্লিন হার্টের মতো ঘটনা ঘটানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে, বলেন তো কারা ক্ষতিগ্রস্ত হবে? বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপির সব লোক আবার গর্তে চলে যাবে। পুরো মার্কেট, পুরো বাজার, পুরো সমাজ, পুরো সংসার শুনশান নীরবতা। এবং সেই নীরবতার মধ্যে প্রমাণিত হবে যে ডক্টর ইউনূসের কোনো কিছু করার ক্ষমতা নেই। কাজেই পরিবর্তন চাই। খেলবে কারা? ভারত খেলবে। এবং সেই খেলার জন্য তারা নতুন খেলোয়াড় আনবে, নতুন রেফারি আনবে, নতুন মঞ্চ তৈরি হবে এবং আমরা বসে বসে দেখব আর লেমন জুস খাবো আর ভাববো এটা হলো কি করে। আপনার একটু অতীত থেকে সেই বললাম যে 1975 সনের 16ই আগস্টের গণভবন দেখেন, বঙ্গভবন দেখেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার দেখেন, ঢাকা ক্যান্টনমেন্ট দেখেন, তারপর যে ঘটনাগুলো ঘটেছে রাজনৈতিক দলগুলোকে দেখেন, জাসদকে দেখেন, ওই সময়ের জাসদকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতি আবার ঘুরে ফিরে একই ঘটনা, একই পরিবেশ, একই পরিস্থিতি আমাদের জন্য এনে দিয়েছে। এখন আমরা অতীতে যেভাবে ভারতের বলি হয়েছি, ঠিক সেইভাবে এই সময়টিতে নতুন করে আবার ভারতের বলি হব কিনা, সেই বিষয়গুলো ভাবার আগে বোঝার চেষ্টা করুন। এই অক্টোবর, 28 অক্টোবর বিএনপির সেই যে সমাবেশ, সেখান থেকে আজ পর্যন্ত এই সময়টার মধ্যে দুটো প্রতিষ্ঠান আমরা বলতে গেলে শেষ করে দিয়েছি। একটা হলো বিচার বিভাগ। বিচার বিভাগের যে শীর্ষ ব্যক্তি প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা, পরবর্তীকালে এই যে 5 তারিখের পরে যে বিচারপতি তার বাড়ি ছেড়ে তিনি সেখান থেকে পালিয়ে গেছেন এবং তার বাড়ি লুট হয়ে গেছে। আবার বিচারপতি এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তারা পদত্যাগ করতে মুহূর্তের মধ্যে আধা ঘন্টার সময় পাননি। শেখ হাসিনা 45 মিনিট পেয়েছিলেন, তারা
30 মিনিট পেয়েছেন। এই সময়ের মধ্যে তারা পদত্যাগ করেছেন এবং এখন পর্যন্ত কোথায় আছেন আমরা জানি না। এরপরের ঘটনা পুলিশ। এই দুটো প্রতিষ্ঠানকে যদি অন্ততপক্ষে 1-1.5 বছরের জন্য অবদমিত করে রাখা যায়, ডিমোরালাইজড করে রাখা যায়, এবং এই দুটো প্রতিষ্ঠানের যদি কার্যক্ষমতা না থাকে, তাহলে যে বিশৃঙ্খলা সমাজে তৈরি হবে, তার ফলে প্রতিবেশী দেশ হিসেবে ভারত যে লাভবান হবে এতে কোনো সন্দেহ নেই। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব আপনি, আমি, সাধারণ জনগণ। কাজেই স্রোতের সঙ্গে সাঁতার কাটা, বাতাসের সঙ্গে তাল মিলিয়ে পাল তোলা, এবং পাল তুলে নৌকা চালিয়ে দিয়ে গান গাওয়া, মন বাজি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, খুব সহজ একটা বিষয়। কিন্তু যদি আপনি চিন্তার মধ্যে থেকে চিন্তা বের করতে পারেন, কর্মের পেছনের কর্ম খুঁজে বের করতে পারেন, দৃশ্যের পিছনে ছবির আড়ালে আর একটা ছবি রয়েছে, সেটির দিকে যদি নজর দিতে পারেন, তাহলেই তুলনামূলকভাবে ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।